বন্ধুরা নমস্কার। গল্পের নন্দনকানন চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আমরা শুনছিলাম সাহিত্যিক বরেন বসু রচিত রংরুট উপন্যাসখানি। আজ আমরা শুনব রংরুট উপন্যাসের ১৯ পরিচ্ছেদ। কোম্পানি হেডকোয়ার্টার থেকে হুকুম এসেছে ২৪ ঘন্টার মধ্যে কোহিমা ডিট্যাচমেন্ট গুটিয়ে ডিমাপুরে ফিরতে হবে। ছেলেরা কেমন যেন গুম হয়ে গেছে। বারবার তাদের মনে হচ্ছে আবার যেন তারা নতুন করে কোম্পানিতে ফিরছে। জাপান সারেন্ডার করেছে, তাতে ছেলেদের খুশির অন্ত নেই, কিন্তু আনন্দ করবার জন্য ছুটি তারা চায়নি। মনে আছে তাদের জার্মানি সারেন্ডার উৎসবের কথা। মদ খেতে অস্বীকার করায় একজনের ১৪ দিনের কয়েদ। সুনীল বললে, ফিরছি তো ক্যাম্পে, কিন্তু সেখানে তো দক্ষযজ্ঞ চলেছে, না জানি আমাদের ভাগ্যেও কি লেখা আছে। খগেন বললে, ভাগ্যে যা আছে সেখানে গেলেই দেখতে পাবে, কিন্তু বেশি দিন তো আর নয়, আর তো মাত্র ৩৪৪ দিন। অনন্ত বলে ওঠে, দিন গুনলে কি হবে সুনীল, তার আগে রসটুকু নিংড়ে ছিবড়েটি বানিয়ে দেবে। রবিন তেড়ে ওঠে, তা বলে যা ইচ্ছে তাই করবে, সেটিও হচ্ছে না। কনভয় ক্যাম্পের মধ্যে ঢুকল। ট্রাকের মধ্যে লাফিয়ে উঠে ছেলেরা হৈ হৈ করে উঠল। ক্যাম্পের ছেলেরা ব্যারাক থেকে বেরিয়ে এলো অভ্যর্থনা জানাতে। কোলাকুলি করতে লাগলো সকলে সকলের সঙ্গে। ছুটোছুটি করে চা নিয়ে এলো তাদের জন্য। হঠাৎ নায়ক রামজীবনের ডাবল আপ হাঁক শুনে কোহিমা ফেরত ছেলেরা ঘুরে দাঁড়ায়। প্রায় ১০টি ছেলে মাথার উপর হাত তুলে পিঠু প্যারেড করছে। দুপুর রোদে গলগল করে ঘামছে, হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে, মাথাগুলো তাদের পায়ের তালে তালে লটপট করছে। নায়ক রামজীবন আবার হাঁকল, ডাবল মার্ক টাইম। কয়েদিরা আপ্রাণ চেষ্টা করেও মাটি থেকে ৬ ইঞ্চি ওপরে পা তুলতে পারছে না। শরীরটা তাদের ক্রমেই সামনের দিকে ঝুঁকে পড়ছে। হঠাৎ সুবেদার নন্দী গাছের ছায়া থেকে লাফ মেরে বেরিয়ে এসে ছড়ি নেড়ে বলতে থাকেন, টাং और ऊपर उठाओ और। খগেন পাঁচকড়িকে জিজ্ঞেস করলো, ব্যাপারটা কি? অমল খগেন আর অনন্তকে আড়ালে নিয়ে গিয়ে পাঁচকড়ি বললে, তোমরা ফিরে এসেছো, আমি যেন বাঁচলুম, আর পাচ্ছি না ভাই। অমল বললে, সব কথা খুলে বলো পাঁচকড়ি। পাঁচকড়ি বললে, মেজর নেলসন অর্ডার দিয়েছে যে যে এনসিও সপ্তাহে অন্তত ৩ জনকে অর্ডারলি রুমে পেশ করতে না পারবে ১ মাসের মধ্যে তাদের র্যাঙ্ক চলে যাবে। খগেন বললে, তাই এনসিওরা বুঝি র্যাঙ্ক বজায় করছে? পাঁচকড়ি বললে, তা করছে বটে, কিন্তু সকলে নয়। ল্যান্স নায়ক দত্তর র্যাঙ্ক চলে গেছে। শিখ
এনসিও হাবিলদার ব্যানার্জিরও ওই একই হাল। জমাদার রামকৃষ্ণ ট্রান্সফারের জন্য অর্ডার করেছে, আর এদের জায়গায় বিওআরদের এনসিও করা হয়েছে। অনন্ত বললে, চালটা দেখছি নতুন। পাঁচকড়ি বলে চলে, তা নতুনই বটে, কিন্তু তার জন্যে ক্যাম্পের সমস্ত ব্যবস্থাও নতুন হয়ে উঠেছে। ঠিক 6টার মধ্যে মশারি না ফেললে 7 দিন কয়েদ। মশারিতে যদি একটা ফুটো থাকে তাহলে 3 দিন, আর এটা বাড়বে ফুটো প্রতি 3 দিন হিসেবে। মুখে হাতে যদি অ্যান্টি ইনসেক্ট ক্রিম না মাখো তাহলে 5 দিন। সন্ধে হলেই এনসিওরা ছেলেদের গালে হাত বুলিয়ে মুখ শুকে বেড়াবে। প্যারেডে ফল ইন করতে দেরি করলে মিনিট প্রতি 3 দিন। দাড়ি ঠিক মতো কামানো না হলে 3 দিন। বিনা হুকুমে ক্যাম্পের বাইরে গেলে 14 দিন। কোনো এনসিওর হুকুম না মানলে 28 দিন, আর ভিসিওর অবাধ্য হলে ফিল্ড পানিশমেন্ট। খগেন চোখ উঁচকে পাঁচকড়ির ক্লান্ত মুখখানার দিকে চেয়ে বললে, এটা কি শেষ মহড়া নাকি? ম্লান হেসে পাঁচকড়ি বললে, আর এসবের ওপর অন্তরিক্ষে ভগবানের মতো কাজ করছে 3 জন বিওআর সিকিউরিটি এনসিও। তারা রিপোর্ট করে খোদ মেজর সাহেবের কাছে, আর তাদের রিপোর্টের ওপর ভিসিওর কমিশনও ঘুচে যেতে পারে। অমল বললে, তারপর? শুনছি তো রিলিজ রোল তৈরি করার হুকুম এসে গেছে। আমাদের কোম্পানি এখন স্ট্যান্ড বাই, যে কোনো দিন নাকি মুভ করতে পারি। খগেন বলল, এটা তাহলে একটা সুখবর, কি বলো? সব খবরই চাপা পড়ে গেছে খগেন, এদের জুলুমের ঠেলায়। আজকে মনে হচ্ছে কোম্পানির এই অবস্থাকে বদলাতে যদি না পারি তাহলে বোধহয় আমরা রিলিজও হতে পারবো না। মোটঘাট নামিয়ে ফেটিক শেষ করে কহিমা ফেরত ছেলেরা আবার যে যার ব্যারাকে এসে ওঠে। সুনীল শিবেনকে জিজ্ঞেস করল, রেলের কাজ কি একেবারে শেষ হয়ে গেছে? শিবেন বলল, আর রেলের কাজ? আমাদের দফাই শেষ। কেবল 3 জন স্টেশন মাস্টার মিলিটারি সংক্রান্ত কাজগুলো দেখাশোনা করে, বাকি সমস্ত ছেলে প্যারেডে। তোরা তো তবুও কটা দিন মজা লুটে এলি। স্বরাজ বললে, একটা নতুন জিনিস দেখিসনি তো? কোম্পানিতে হাসপাতাল হয়েছে, সেখানে সব হাত ভাঙা, পা মচকানো, মাথায় চোট লাগা রোগীরাই আছে। আছে বড় হাসপাতালের ডাক্তাররা জানতে পেরে এই সব প্রোগ্রাম বাতিল করে দেয়। সেই ভয়ে মেজর নেলসন আর সুবেদার নন্দী মতলব করেছে প্যারেডের মাঠে যেসব অ্যাক্সিডেন্ট হবে তাদেরও পুড়ে রাখবে কোম্পানির ওই হাসপাতালটিতে। সুনীল বললে, এমন কি প্যারেড বাবা যে রোজ এত অ্যাক্সিডেন্ট? স্বরাজ বললে, কালই বুঝতে পারবে। এদের ভাবগতিক দেখে মনে হচ্ছে অক্ষত শরীরে আর কাউকেও বাড়ি ফিরতে দেবে না। সুনীল বললে, কিন্তু মোদ্দা কথাটা কি? কেন এরা এমন করছে? স্বরাজ বললে, আর কেন, লড়াইয়ে জিতে ওদের ল্যাজ হয়ে গেছে মোটা, এইবার এক পক্কর দেখে নিচ্ছে। শিবেন বললে, হেডকোয়ার্টার্সে আমাদের কোম্পানির নাকি ভীষণ বদনাম হয়েছে। সেখান থেকে নেলসনের কাছে কড়া চিঠি এসেছে। আমাদের জন্যে
নাকি আশপাশের কোম্পানিগুলোও বিগড়ে যাচ্ছে। স্বরাজ গলা নামিয়ে ফিসফিস করে বললে, শোন তবে আসল কথা, ভয়ে বাছাধনদের পিলে চমকে গেছে। ৩৩৩ কোম্পানিতে বিদ্রোহ, কোম্পানির সবকটা অফিসারকে রাতারাতি দিয়েছে সাবড়ে। ব্যারাকে ফিরে বিস্তারা লাগিয়ে ছেলেরা চিঠি লিখতে বসেছে। রিলিজ রোল তৈরির খবর সকলেই পেয়েছে। সেই সুখবরটি দেওয়ার জন্যে বাড়িতে চিঠি লেখার ব্যগ্রতা আর বাধা মানে না। একটি ছেলে চেঁচিয়ে জিজ্ঞেস করলে, কিরে কি লিখবো, আর কতদিনের মধ্যে বাড়ি ফিরছি? সন্তোষ বললে, ফিরতে আর হচ্ছে না বাছাধন, প্রাণটাকে এইখানেই রেখে যেতে হবে। কেন? কালই বুঝতে পারবে। পিটি প্যারেডের নমুনা তো এখনো দেখনি? আরে হ্যাঁ, জার্মানি জাপানিরাই খতম হয়ে গেল, আর এ শালারা কোন ছাড়। এইবার এই শালাদের খতম করার পালা। সন্তোষ উঠে এসে ছেলেটির কানে কানে ফিসফিস করে বললে, শুনেছিস ৩৩৩ কোম্পানির খবর? সে আর শুনিনি, কাজ তো শুরু হয়ে গেছে। অর্ডারলি এনসিও বলে গেল, কোহিমা থেকে যারা ফিরছে তারা ৫ মিনিটের মধ্যে সুবেদার সাহেবের ঘরের সামনে ফল ইন। কোহিমা ফেরত ছেলেরা গিয়ে দাঁড়ালো। সুবেদার সাহেব বললেন, কোহিমাতে তোমরা খুব ভালোভাবে ছিলে, শুনে আমি খুশি হয়েছি। তোমরা শুনেছ বোধ হয় রিলিজ রোল তৈরি হচ্ছে, কিন্তু সেই আনন্দে কোম্পানিটাকে বাড়ি বানিয়ে তুলো না। আমি চাই না কাউকেও আটক রাখতে, কিন্তু আমি সাফ বলে দিচ্ছি, কোনো রকম গন্ডগোল আমি বরদাস্ত করব না। মেজর সাহেবও বলেছেন, স্যাপারদের তরফ থেকে এক তিল বেয়াদবি বরদাস্ত করবেন না। যদি সত্যি তোমরা বাড়ি ফিরতে চাও, তাহলে মুখটি বুঝে কোম্পানির ডিসিপ্লিন মেলে চলো। সুবেদার সাহেবের বক্তৃতা শুনে অমলের মনে হয় তিনি যা বলেছেন তা যেন একটা চ্যালেঞ্জ। কোম্পানিটা যেন পরিষ্কার দুটি দলে ভাগ হয়ে গেছে। এক দল স্পষ্ট জানিয়ে দিয়েছে মুখ বুঝে তাদের হুকুম তামিল করতে হবে, আর অন্য দল শান্ত থাকার আপ্রাণ চেষ্টা করেও বিক্ষুব্ধ না হয়ে পারছে না। অমল ভাবে, এই দুইয়ের মাঝামাঝি কি কোনো রাস্তা নেই? অমল দেখে অফিসারদের পেছনে রয়েছে গভর্নমেন্ট, সামরিক বিভাগ, গোলা বারুদ, সব কিছুই তাদের মুঠোর মধ্যে। আর স্যাপারের দলে শুধু অনেকগুলো মানুষ। কিন্তু তাদের অবস্থাটা কি? বহির্জগৎ থেকে তারা বিচ্ছিন্ন, তাদের নিজেদের মধ্যেই অজস্র বিভাগ। প্রথমেই রয়েছে অফিসারদের কৃপাপুষ্ট ভিসিও আর এনসিওর দল। সকলেই তারা নির্মম নয়, তবুও তারা ওই অফিসারদের হাতে বলের পুতুল। তারপর রয়েছে অ্যাংলো ইন্ডিয়ানের দল, ময়ূরপুচ্ছধারী দাঁড়কাক। শেষ পর্যায়ে এসে আজ এদেরই ওপর কোম্পানির সিকিউরিটির ভার দেওয়া হয়েছে। তারপরও রয়েছে সেন্সরশিপের ধারালো কাঁচি। সেই কাঁচির ধারে তাদের মনের সমস্ত খবর, সমস্ত ব্যথা বেদনা ছেঁটে ফেলে তাদের পোশাকটাকেই দুনিয়ার চোখে তুলে ধরা হয়েছে। তাই আগস্ট আন্দোলনের সময় তারা আখ্যা পেয়েছে দেশের শত্রু। দুর্ভিক্ষের সময় দেশের লোক মনে করেছে তাদেরই আরাম আর ফুর্তির জন্যেই মরেছে লাখে লাখে মানুষ খেতে না পেয়ে।
সাধারণ মানুষ জেনেছে তারা বর্বর, তারা পশু, তাদের মধ্যে মানবীয় কোনো বৃত্তি নেই। কিন্তু কোম্পানির মধ্যে এত উত্তেজনা, এত ধৈর্যচ্যুতি আর কখনো সে দেখেনি। আসন্ন একটা দুর্যোগ যেন মাথার ওপর খাঁড়ার মতো ঝুলছে। পাঁচকড়ি আর সাদেক লাইট আউটের পর চুপি সারে অমলের বিছানায় এসে বসল। পাঁচকড়ি বললে, ৩৩৩ কোম্পানির খবর শুনেছ অমল? অমল আঁতকে উঠে বলে, শুনেছি, কিন্তু কেন? সাদেক বলে, আপনি বলুন অমল বাবু, সালাদের সাবার করে। তার ঠোঁট দুটো বার কয়েক কেঁপে উঠে থেমে যায়। সমস্ত শরীর তার থরথর করে কাঁপতে থাকে। সাদেক বললে, কি অমল বাবু, ডর লাগছে? হ্যাঁ সাদেক, আমার খুব ভয় লাগছে। আমি ভেবে ঠিক করতে পারছি না কি করলে এ অবস্থার শেষ হয়। পাঁচকড়ি বললে, তাহলে? সেই কথাই বারবার ভাবছি। আজ বারবার জয়ন্তর কথা মনে পড়ছে। মনে হচ্ছে সে থাকলে বোধহয় একটা রাস্তা বাতলাতে পারত। সাদেক বললে, তা বলে কি আমরা পড়ে পড়ে মার খাবো? নিশ্চয়ই না, কখনো না। এই অবস্থাকে আমরা বদলাবই, কিন্তু একা একা কেউ কিছু করতে যেও না। সেদিন আমিও ভেবেছিলাম কয়েদ মেনে নিয়ে আমি যে আত্মত্যাগ করলাম তার মধ্যে দিয়ে কোম্পানিতে আসবে সুবিচার। কিন্তু সেদিন তুমিই আমার চোখ খুলে দিয়েছিলে সাদেক, কোম্পানির সমস্ত ছেলেকে সঙ্গে নিয়ে লড়তে হবে, তবেই আমাদের জয়। পরিচ্ছেদ 20। পরদিন সকালে যথারীতি পিটি হলো, কিন্তু নমুনাটা একটু অন্য ধরনের। প্রথমত মাইল দুয়েক এক দমে দৌড়ে আসা, তার মধ্যে জন্দুই অজ্ঞান হয়ে পড়ল। তারপর দুটো গাছের ডালে দড়ি বেঁধে সেই দড়ি ধরে ঝুলতে ঝুলতে নালা পার হওয়া। বয়লার মেকার শশধর পড়ে গিয়ে হাতে চোট পেয়েছে। তার ডান হাতটা ধনুকের মতো বেঁকে গেছে। পিটি ব্রেক, ওদের সময় অফের সময় সুবেদার সাহেব ঘোষণা করলেন, মেজর সাহেব খুশি হয়ে তোমাদের জন্য একটা সুইমিং পুল মঞ্জুর করেছেন। সেই সুইমিং পুলের কাজ আজ থেকেই শুরু করতে হবে। আমি কথা দিয়েছি 1 সপ্তাহের মধ্যেই হয়ে যাবে। এই 1 সপ্তাহ প্যারেড মাফ। ব্যারাকে ফিরতে ফিরতে একজন মন্তব্য করে, প্যারেড তো মাফ, এদিকে কোদাল চালাতে চালাতে এই যে বাঁধন ছিঁড়ে যাবে। আসলে শালারা আমাদের শাস্তি দিচ্ছে। আর একজন বললে, সুইমিং পুল আমাদের জন্য হচ্ছে না আর কিছু? ওখানে তো মেজর সাহেব তাঁর গোপিনীদের নিয়ে জলকেলি করবেন, আর আমরা ফ্যাল করে চেয়ে দেই। সুইমিং পুলের কাজ শুরু হলো। মাপযোগ করে, পেগ পুঁতে, দড়ি বেঁধে সীমানা ঠিক হলো। মাটি কাটার জন্যে আইটিএ লেবার ক্যাম্প থেকে এলো 100টা কোদাল আর 100টা ঝুড়ি। খগেন সকলের কানে কানে বলে গেল, কোদালটা কেবল মাটিতে ঠুকবি, কিন্তু মাটি কাটবি না। কোদালের কোপ পড়ছে ঘন ঘন, কিন্তু মাটিতেও 1 ইঞ্চির বেশি ফলা বসছে না। হাবিলদার সাহেব বললে, কাটতে যখন হবেই তখন যত তাড়াতাড়ি কাজ শেষ করতে পারো ততই ভালো। কে একজন বলে উঠল, তাহলে যে মেজর সাহেব আরো বেশি খুশি হয়ে একটা নদী মঞ্জুর করে বসবেন। সুবেদার সাহেব সাইকেল চড়ে সমস্ত ক্যাম্প এলাকায় যাবতীয় কাজ তদারক করে বেড়াচ্ছেন। রোদে তাঁর মুখখানা লাল হয়ে উঠেছে। সুইমিং পুলের সামনে এসে সাইকেল থেকে নেমে বললেন,
এইভাবে কাজ চললে 7 দিন ছেড়ে 7 মাসেও কাজ শেষ হবে না। ফায়ারম্যান রহমান সেদিন সিক প্যারেডে ফল ইন করেছিল, কিন্তু মেজর সাহেবের হুকুম 100 ডিগ্রির নিচে জ্বর হলে কাউকেও বি ডিউটি, লাইট ডিউটি অর্থাৎ হালকা কাজ দেওয়া হবে না। তাই রহমানকে ইউনিট মেডিকেল অফিসার দিয়েছেন M&D, মেডিসিন অ্যান্ড ডিউটি, অর্থাৎ ওষুধ খেয়ে কাজ। কিন্তু রোদের তাপে রহমানের জ্বর বেড়ে যায়, ছেলেরাই তাকে বসিয়ে দেয়। সুবেদার সাহেব তার দিকে তেড়ে গিয়ে বললেন, এই তুই যে দিব্যি মজাসে বসে আছিস? রহমান উঠে অ্যাটেনশন হয়ে বললে, শরীরটা বড় খারাপ লাগতেছে, তাই একটু জিরিয়ে নিচ্ছিলাম স্যার। জিরিয়ে নিচ্ছিলে? কে তোকে জিরোবার হুকুম দিয়েছে? হুকুম আর কি নেব, একটু জিরিয়ে আবার তো কাম করব। কাম করবে? নিজের মর্জি মাফিক কাম করবে নাকি? হঠাৎ সুবেদার সাহেব তার ঘাড়টা চেপে ধরলেন। রহমানের মুখখানা রাঙা হয়ে উঠেছে। সুবেদার সাহেবের মুখের দিকে একবার চেয়ে দেখে সে তার কোদালটার দিকে যাওয়ার জন্য পা তুললেন। সুবেদার সাহেব তার ঘাড়ে একটা ধাক্কা দিয়ে বললেন, ওসব চোখ রাঙানি আমাকে দেখাসনি, বুঝলি? তোদের চোখ রাঙানিকে আমি বুটের তলায় রাখি। রহমান ঘুরে দাঁড়িয়ে বললেন, ও বুট আমারও পায়ে আছে। কি? সুবেদার সাহেব তেড়ে গেলেন রহমানের দিকে, ঘুষি পাকিয়ে। সঙ্গে সঙ্গে ছেলেরা চেঁচিয়ে উঠে রহমানকে আগলে দাঁড়ালো। সাদেক সুবেদার সাহেবের মুখোমুখি দাঁড়িয়ে বললে, মিলিটারিতে সকলেরই পায়ে বুট আছে স্যার। নানান দিক থেকে কলরব ফেটে পড়ে। দে না শালাকে বুটটা দেখিয়ে। হাত তুলে দেখুক তো একবার, শালার বাপের নাম ভুলিয়ে দেব। দে না, শালার খুলিটা ফাটিয়ে সুইমিং পুল বানিয়ে। সুবেদার সাহেব বিস্ফারিত চোখে ছেলেদের মুখের দিকে চেয়ে আছে। ক্রমেই ছেলেরা উত্তেজিত হয়ে উঠছে, রাশ তাদের আলগা হয়ে আসছে। পেছন থেকে তাঁর কানের পাশে একজন বলে উঠল, নেলসনের কুত্তার সঙ্গে অত কথার দরকার কি? দাও 333 কোম্পানি বানিয়ে। সুবেদার সাহেব আর ঘাড় ফেরাবেন না, দৌড়ে গিয়ে সাইকেলটায় লাফিয়ে উঠল। পেছন থেকে ছেলের দল অট্ট হাসিতে ফেটে পড়ল। জন দুয়েক এনসিও এতক্ষণ ভিড়ের মাঝখানে ঘাপটি মেরেছিল। বললে, তোমরা বড্ড বেশি বাড়াবাড়ি করে বসলে। একটি ছেলে বলে উঠল, তোমাদের কোনো ভয় নেই নায়েক সাহেব, ও শালাদের আমরাই শায়েস্তা করব। কোদাল ফেলে ছেলেরা জটলা শুরু করে দিয়েছে। কিছুক্ষণ বাদে হাবিলদার সরকার এসে ছুটি দিয়ে দিল। একজন বলে উঠল, দেখলি তো, শালারা ভয় পেয়ে গেছে, বুঝলি না? যেমন কুকুর তেমন মুগুর। ছুটি পেয়ে যাওয়ায় ছেলেরা ভীষণ খুশি। তাই ব্যারাকে বসে না থেকে কেউ কেউ স্নান করতে গেছে, কেউ গেছে কাপড়ে সাবান দিতে, কতক গেছে চুল ছাঁটতে। এমনিভাবে ছেলেরা পড়েছে ছড়িয়ে। এরই এক ফাঁকে হাবিলদার সরকার রহমানকে ডেকে নিয়ে গেছে অফিসে। খবর পেয়ে অমল, সাদেক, পাঁচকড়ি, স্বরাজ সকলেই গুম হয়ে বসে আছে। পরপর দুজন সিকিউরিটি এনসিও তাদের সামনে দিয়ে ঘুরে গেছে। স্বরাজ বললে, শালারা আমাদের ওপর নজর রাখছে। খগেন বললে, তাহলে নিশ্চয়ই রহমানকে ফাঁসাবে। পাঁচকড়ি খেঁকিয়ে ওঠে, তা না তো রহমানের ওপর খুশি হয়ে তাকে ল্যান্স নায়ক বানাবার জন্য নিয়ে গেছে নাকি? একজন কোয়ার্টার গার্ড সেন্ট্রি হাঁপাতে হাঁপাতে এসে খবর দিলে, রহমানকে 28 দিনের ফিল্ড পানিশমেন্ট দিয়েছে। অর্ডারলি রুমে রহমানকে ভীষণ মেরেছে,
এখনো তার মুখ দিয়ে রক্ত পড়ছে। সাদেক বললে, রহমানের ফিল্ড পানিশমেন্ট আমরা হতে দেব না। অনন্ত বললে, কেমন ভাবে? অমল বললে, রহমানকে আমরা ছিনিয়ে আনবো। পাঁচকড়ি লাফিয়ে উঠল, ঠিক হ্যাঁ, আজই একটা হেস্ত নেস্ত। সেন্ট্রিকে বললে, তোমরা কি করবে? সেন্ট্রির চোখ দুটো চকচক করে ওঠে। সে বললে, গার্ড কমান্ডার বাদে সেন্ট্রি আর কয়েদি মিলিয়ে আমরা 21 জন আছি। রহমানের ফিল্ড পানিশমেন্ট বেলা 1টার সময়। রহমানকে শাস্তি দিয়ে মেজর নেলসন কোম্পানিতে একটা নমুনা খাড়া করতে চান। কোম্পানির ছেলেদের শায়েস্তা করতে চান, আবার ডিসিপ্লিন ফিরিয়ে আনতে চান। খেতে বসেছে ছেলেরা ডাইনিং হলে, লাইন বেঁধে পাশাপাশি। একটি ছেলে বলে, কেন, ডিসিপ্লিন কি কোম্পানিতে নেই নাকি? তার পাশের ছেলেটি জবাব দেয়, কোথায় আর ডিসিপ্লিন? আমরা যদি পোকামাকড়ের মতো ওদের বুটের তলায় পড়েই না রইলুম, তবে আর ডিসিপ্লিনটা কোথায়? ফিসফিসানি চলেছে সর্বত্র। সকলেই শুনেছে রহমানের ফিল্ড পানিশমেন্টের কথা। একজন জিজ্ঞেস করলে, ফিল্ড পানিশমেন্টটা আবার কিরকম? তার সাথী জানালে, অফিসের কেরানিবাবুরা বলেছে এমন কিছুই নয়, কেবল 1 ঘন্টা দড়ি বেঁধে ঝুলিয়ে রাখতে। ছেলেটি মুখে ভাত তুলতে যাচ্ছে, আতঙ্কে তার হাত কেঁপে উঠল। হাতগুলো ঝরঝর করে মাটিতে পড়ে গেল। বললে, তার মানে তো ফাঁসি? যা, সে হতেই পারে না। শুধু শুধু রহমানকে এরা এত কড়া শাস্তি দিতেই পারে না। হাজারো এরা মানুষ তো। সাথী তার পুষে ওঠে, এখনো এদের মানুষ মনে করিস? এরা মানুষ নয়, এরা অফিসার। আমরা খেতে মরি, এদের প্রমোশন হয়। আমরা প্রাণ দিই, এরা বীরত্বের মেডেল পায়। আর আমরা মাথা উঁচু করলে বুট শুদ্ধ লাথি মেরে আমাদের মাথা থেঁতলে দেয়। সুবেদার সাহেব একটা হান্টার হাতে খাওয়া পরিদর্শন করতে এসেছেন। ষাঁড় বাঁধা ছেলেদের সামনে দিয়ে তিনি গটমট করে হেঁটে চলে যান। রবিন কটমট করে তাঁর দিকে তাকিয়ে থাকে। আমিন তাকে ঠেলা মেরে বললে, কিরে, চোখ দিয়ে যে তুই গিলে ফেলবি দেখছি। রবিন বললে, আমার কি ইচ্ছে করছে জানিস? ইচ্ছে করছে লাফিয়ে ওই শালা কুত্তার টুঁটিটা কামড়ে ধরি। মোবারকের যতটা রক্ত মাটির ওপর পড়েছিল ঠিক ততটা চুষে নিয়ে মোবারকের কবরের ওপর ছড়িয়ে দিই। খগেন ভাতের প্লেট নিয়ে রবিনের সামনে এসে বললে, রবিন, রহমানের ফিল্ড পানিশমেন্ট আমরা হতে দেব না, তাকে আমরা ছিনিয়ে আনবো। সুনীল কথাগুলো শুনতে পেয়েছিল, মুখটা তার ফ্যাকাশে হয়ে উঠেছে। খগেনকে ডেকে বলল, কি দরকার খগেন এত সব ঝামেলার মধ্যে যাওয়ার? ঘরে ফেরবার দিন তো এগিয়ে এসেছে, আর এই কটা দিন কোনো রকমে মুখ বুজে কাটিয়ে দিলে হয় না? খগেন কোনো উত্তর না দিয়ে রবিনের কাছে ফিরে গিয়ে বললে, সুনীলের ওপর নজর রাখবে রবিন, হয়তো ও সমস্ত কথা ফাঁস করে দিতে পারে। গার্ডরুম থেকে একজন সেন্ট্রি এসেছে ভাত নিতে। জন কয়েক তাকে ঘিরে ধরে জিজ্ঞেস করলে, রহমান কেমন আছে রে? সেন্ট্রি বললে, রহমান চাঙ্গাই আছে, ভুলিয়ে ওকে ডেকে নিয়ে গিয়েছিল অফিস ঘরের মধ্যে। অনেক কথাই রহমানকে জিজ্ঞেস করেছে, ও কিন্তু একটা কথাও বলে। তাইতে খেতে গিয়ে মেজর সাহেব আর সুবেদার সাহেব দুজনে মিলে রহমানকে মেরেছে। এমন মেরেছে যে তার মুখ দিয়ে রক্ত ছুটেছে, তার দাঁতগুলো সব নড়বড়ে হয়ে গেছে। জানিস, রহমান ভাতের থালা মুখের সামনে নিয়ে ঝরঝর করে কেঁদে ফেলেছে।
এক মুঠো ভাতও মুখে দিতে পারেনি। যারা শুনল তারা স্তম্ভিত হয়ে সেন্ট্রির মুখের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। তাদের মধ্যে একজন হঠাৎ চিৎকার করে উঠল, রহমান যখন খেতে পারেনি তখন আমরাও খাবো না, আগে এর একটা বিহিত করব, তবে ভাত মুখে দেব। হুড়মুড় করে অনেকগুলো ছেলে ডাইনিং হল থেকে বেরিয়ে অফিস ঘরের দিকে চলতে থাকে। পাঁচকড়ি তাদের বলে, আরেকটু অপেক্ষা কর ভাই, বেলা 1টা পর্যন্ত, তারপর রহমান আমাদেরই সঙ্গে বসে খাবে, রহমানকে আমরা ছিনিয়ে নিয়ে আসব। সমস্ত কোম্পানিটা যেন ফুঁসে গর্জে উঠছে। খাওয়ার পালা শেষ করে ছেলেরা ব্যারাকে ফিরেছে। তখনও প্রায় 1 ঘন্টা বিশ্রাম নেওয়ার সময় আছে। তবুও ছেলেরা এক জায়গায় স্থির হয়ে বসতে পারছে না, আরাম করে শুতে পারছে না। কখনো বসছে, কখনো শুচ্ছে, আবার তখনই উঠে ব্যারাকের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত টহল দিচ্ছে। কোয়ার্টার গার্ডে পেটা ঘড়িতে 1টার ঘন্টা পড়ল। ছেলেরাও গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো। 1জন 2জন করে ছেলেরা একে একে 1 আর 3 নম্বর ব্যারাকে এসে জমা হচ্ছে। ওখান থেকে প্যারেড গ্রাউন্ডের সবটাই দেখতে পাওয়া যায়। মেজর নেলসন, সুবেদার নন্দী, হাবিলদার সরকার প্যারেড গ্রাউন্ডের মাঝখানে এসে দাঁড়িয়েছে। নায়ক রামজীবন রহমানকে কোয়ার্টার গার্ড থেকে নিয়ে আসছে। গার্ড কমান্ডার আসছে দড়া নিয়ে। ছেলেরা 2 চোখ বিস্ফারিত করে দেখছে রহমানকে। তাদের অতি আপনার জন রহমান। রহমানের সমস্ত মুখটা ফুলে উঠেছে, চোখ দুটো তার টকটকে লাল হয়ে উঠেছে। তবুও রহমান মাথা উঁচু করে হেঁটে আসছে। না না, রহমান ভয় পায়নি, ঘাবড়ে যায়নি। রহমান বোধহয় জানতে পেরেছে আজ আর সে একা নয়। কোম্পানির প্রতিটি সাধারণ সৈনিক আজ তার ফিল্ড পানিশমেন্ট প্রতিরোধ করবে। তারা তাকে ছিনিয়ে নিয়ে আসবে, ফিরিয়ে নিয়ে আসবে তাদের গরম বুকের মধ্যে। রহমানকে বাঁধাবাঁধির কাজ শুরু হয়ে গেছে। নির্জীব রহমান শুধু বার কয়েক ব্যারাকগুলোর দিকে চেয়ে চোখ নামিয়ে নিলে তার চোখের জল শুকিয়ে গিয়েছে। চোখ দুটো জ্বালা করতে শুরু করেছে। নায়ক রামজীবন রহমানের হাত দুটো পিছমোড়া করে গোলপোস্টের সঙ্গে বেঁধে দিলে। সুবেদার সাহেব এগিয়ে গিয়ে উদ্বৃত্ত দড়িটুকু দিয়ে রহমানের সমস্ত শরীরটা গোলপোস্টের সঙ্গে জড়াতে শুরু করলেন। মেজর নেলসন নিঃশেষিত প্রায় সিগারেটটা মাটিতে আছড়ে ফেলে সুবেদার সাহেবের হাত থেকে দড়িটা টেনে নিয়ে বললেন, ऐसा नहीं সুবেদার সাহেব, বলে রহমানের গা থেকে দড়ির পাকগুলো খুলে ফেললেন। হাত দুটো পিছমোড়া করে বাঁধা অবস্থায় টানতে টানতে গোল পোস্টের মাঝখানে নিয়ে গেলেন। ক্রস বারের ওপর দড়িটা ছুড়ে দিয়ে বললেন, হ্যাং দি ব্লাডি রোগ। সুবেদার সাহেব রহমানের পিছমোড়া বাঁধন খুলে হাত দুটো মাথার ওপর জোড়া করে বেঁধে দিলেন। ক্রস বারের ওপর দিয়ে ঝুড়ে পড়া দড়ির প্রান্তটা ধরে একটা টান দিয়ে মেজর নেলসন বললেন, পুল নন্দী। দড়িটা ধরে সুবেদার সাহেব টানতে লাগলেন। রহমানের শরীরটা সোজা টান টান হয়ে গেল, কিন্তু মাটির ওপর উঠল না। মেজর নেলসন রহমানের সামনে এসে দাঁড়ালেন। যাক, কুদো। নায়ক রামজীবন আর সুবেদার নন্দী পেছন দিকে হেলে পড়ে দড়িটা ধরে টানছেন। যন্ত্রণায় রহমানের মুখখানা বিকৃত হয়ে উঠেছে। সে তার সমস্ত শক্তি দিয়ে ঠোঁট কামড়ে ধরেছে। মেজর নেলসন স্টাফটা নেড়ে
মারতে যাওয়ার ভঙ্গিতে ধমক দিলেন, আই সে জাম্প, ব্লাডি, তুম জলদি কুঁদো। রহমান লাফ দেওয়ার চেষ্টা করল, কিন্তু পারলে না। সমস্ত শরীরটা তার থরথর করে কেঁপে উঠল। হাবিলদার সরকার ঠোঁট কামড়ে এক ধারে দাঁড়িয়ে আছে। মেজর সাহেব তাকে ধমক দিলেন, ক্যা মজা দেখতা, লিফট হিম অ্যাবভ দ্য গ্রাউন্ড। তিনজনে মিলে দড়ি ধরে টানছে। মনে হলো রহমানের শরীরটা যেন আরো খানিকটা উপরে উঠে গেল, কেবল পায়ের ডগাটা তখনও মাটিতে ঠেকে আছে। মেজর নেলসন স্টাফটা দিয়ে রহমানের পেটে একটা গুঁতো মেরে বললেন, ব্লাডি, তুম নেহি কুদেগা তো मैं तुमको डंडा लगाएगा। রহমান আরো একবার চেষ্টা করল। চেষ্টার নিদর্শন স্বরূপ তার দেহটা কেবল নড়ে উঠল। মেজর নেলসন তেড়ে গিয়ে তার হাঁটুর ওপর স্টাফ দিয়ে একটা ঘা বসিয়ে দিলেন। রহমান আর্তনাদ করে উঠল, ও মা। সুনীল বলে উঠল, না না, বসে বসে আর এ দৃশ্য দেখা যায় না। রবি মুহূর্তের জন্যও সুনীলের পাশ থেকে নড়েনি। দাঁতে দাঁত চেপে বললে, দেখতে ভালো না লাগে তো চোখ বুজিয়ে থাকুক। সুনীলের মুখখানা রাঙা হয়ে উঠেছে, তার সমস্ত শরীর থরথর করে কাঁপছে। অস্বস্তিতে সে ছটফট করছে। বারবার সে রহমানের দিকে তাকাচ্ছে। আবার তখনই ব্যারাকের মধ্যে ছেলেদের মুখের দিকে লক্ষ্য করছে। গোল পোস্টের ক্রস বারটা ধনুকের মতো দিকে গেছে। মেজর নেলসন সুবেদার সাহেবকে তাড়া দিয়ে উঠলেন, নন্দী, জোর সে খিঁচো। সুবেদার নন্দী মাটিতে গোড়ালি লাগিয়ে পেছন দিকে হেলে পড়ে এক হ্যাঁচকা দিলেন। রহমানের শরীরটা মাটি ছেড়ে ওপরে উঠে গেল। রহমানের আর্তনাদ সমস্ত ক্যাম্পটাকে বিদীর্ণ করে ফেললে। উফ মা গো! সুনীল মাচা থেকে লাফ মেরে নেমে পড়ল। রবিনের হাত ধরে টানতে টানতে বললে, আর দেরি করছো কেন? চলো, শিগগির চলো। 3 নম্বর ব্যারাক থেকে আওয়াজ উঠল, ব্রিটিশ, ভারত ছাড়ো। সঙ্গে সঙ্গে বাকি সব কটা ব্যারাক থেকে আওয়াজ ফেটে পড়ল, ব্রিটিশ, ভারত ছাড়ো। প্রত্যেকটা ব্যারাক থেকে আওয়াজ উঠছে। ছেলেরা উল্কার মতো দৌড়চ্ছে প্যারেড গ্রাউন্ডের দিকে। মাঠের মাঝখানে সমস্ত কোম্পানিটা বজ্র নিনাদে ঘোষণা করলো, ব্রিটিশ, ভারত ছাড়ো। উন্মত্ত ছেলেরা রহমানকে ঘিরে ধরেছে, তুলে ধরেছে তাদের বুকের ওপর, চেপে ধরেছে তাদের গরম বুকের মাঝখানে। হাতের বাঁধন খুলে দিয়ে দড়িটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে। সকলে মিলে দিয়েছে তাতে আগুন লাগিয়ে। গোলপোস্টের বাঁশগুলো টেনে হিচড়ে তুলে নিয়েছে। রহমানের সংজ্ঞাহীন দেহটাকে বুকের ওপর নিয়ে মাঠময় ছুটোছুটি করছে, লাফাচ্ছে, নাচছে, হাসছে, কাঁদছে, চেঁচাচ্ছে, চিৎকার করছে। সমস্ত কোলাহলে ছাপিয়ে মেজর নেলসনের আর্তনাদ ভেসে উঠল, সুবেদার সাহেব, সেভ মি। সুবেদার নন্দী দৌড়চ্ছে, ঊর্ধ্বশ্বাসে দৌড়চ্ছেন কোয়ার্টার গার্ডের দিকে। গেটের সামনে পৌঁছতেই সেন্ট্রি তার সমস্ত শক্তি গলায় ঢেলে দিয়ে চিৎকার করে উঠল, হল্ট! শেষ হলো বরেন বসুর রংরুট উপন্যাসখানি।
আমার পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে এই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন গল্প পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে আপনারা ফলো করবেন। নমস্কার বন্ধুরা।